সকলকে নমস্কার জানিয়ে আজকের গল্প পাঠের আসর শুরু করছি। আজকের গল্প পাঠের আসরে আমরা পড়ব আমাদের শারদ পত্রিকা শটানের ৪র্থ সংখ্যায় প্রকাশিত স্বাগত রায়ের লেখা গল্প শটানের সন্ধানে। শটানের সন্ধানে স্বাগত রায়। ভূগোলের সাথে পরিচিত হওয়া তো দূরের কথা, ভূগোল কি তা ওই সময় আমাদের জানার কথাও নয়। তখন আমাদের সিলেবাস অয়ে অজগর আর আয়ে আম থেকে গোপাল একটি সুবোধ বালক পর্যন্ত। ওই সময় থেকেই বাড়িতে বড়রা, পাঠশালাতেও স্কুলে মাস্টারমশাইরা আমাদের পড়াশোনাতে আগ্রহী করে তুলতে যে উপদেশ বাক্যগুলি শোনাতেন, তার মধ্যে একটি বাক্য আজও মনে আছে। আর ওই বাক্যটিতে অনেক শব্দের মধ্যে ছিল এক ব্যক্তির নাম আর আমেরিকা শব্দটি। ওই ছোট্ট বয়সে আমেরিকা কি তা না বুঝলেও পরে একটু বড় হয়ে অল্প কিছু জেনেছি আমেরিকা সম্বন্ধে, এবং অনেক গল্প শুনেছি ওই ব্যক্তিটিকে নিয়ে। আর মনে মনে ভেবেছি কোনো দিন কি দেখা হবে না তার সঙ্গে। আর যদি দেখা হয়, তিনি কি আমাদের সাথে কথা বলবেন? যদি বলেন, তাহলে কি বাংলায় কথা বলবেন? আমরা যা খাই তিনিও কি তাই খান? এত সব মনে হতো, কারণ ছোটবেলায় শুনতাম আমাদের যখন রাত তখন আমেরিকাতে দিন, আরও কত কিছু। ওই সব শোনা থেকেই মনে হয় মনের মধ্যে ওই ভাবনাগুলো হতো যে আমাদের থেকে তিনি ও আমেরিকা তো সম্পূর্ণ আলাদা ধরনের, এবং আমাদের থেকে সব কিছুই অনেক অনেক ভালো। আরও সব অদ্ভুত অদ্ভুত ধারণা হতো। অনেক বছর পর তাকে দেখলাম, যখন উনি গোহালডাঙ্গাতে একটি রামকৃষ্ণ আশ্রম তৈরির কাজ শুরু করলেন। আশ্রম তৈরির কাজের সাথে সাথে গোহালডাঙ্গাতে ওনার যাতায়াতও বাড়তে লাগলো। আশ্রম প্রতিষ্ঠার পর মাঝে মাঝে গোহালডাঙ্গাতে এসে কয়েকদিন করে থেকেছেন। তারও কয়েক বছর পর উনি ও ওনার স্ত্রী আমেরিকা ছেড়ে গোহালডাঙ্গাতে চলে এলেন। আর আমেরিকা গোহালডাঙ্গা যাতায়াত নয়, এবারে পাকাপাকিভাবে গোহালডাঙ্গাতে থাকা। ওনাদের এই ফিরে আসাটা আমাদের অবাক করে দিয়েছিল, আর মনের ভিতর কৌতূহল সৃষ্টি হয়েছিল ওনারা কেন ফিরে আসলেন। তাই একদিন মনে হলো কিসের জন্য ওনারা ফিরে আসলেন আমাদের জানতে হবে, এবং জানতে গেলে অবশ্যই আমাদের ওনার সাথে কথা বলতে হবে। এতদিন ওনাকে দেখেছি, কিন্তু সেভাবে কথা বলা হয়নি। তাই কৃষ্ণেন্দুর সাথে আলোচনা করে আমাদের কথা বলার উদ্দেশ্য জানিয়ে ওনাকে ইমেল করতে বললাম। ইমেল করার সাথে সাথেই পরের দিনের দেখা করার সময় জানিয়ে উত্তর দিলেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ঠিক 10টায় আমিও কৃষ্ণেন্দু ওনার বাড়িতে পৌঁছালাম। সাদা ধুতি পরা, গায়ে সাদা ওড়না দেওয়া, একেবারে আশ্রমিকের পোশাকে উনি আমাদের অভ্যর্থনা জানিয়ে বসতে বললেন। জিজ্ঞাসা করলেন আমরা ব্রেকফাস্ট করে এসেছি কিনা। আমরা হ্যাঁ বলায় উনি জিজ্ঞাসা করলেন, চা খাবে না কফি? কৃষ্ণেন্দু বলল, দাদু কফি। আমাদের তিনজনের জন্য কফি বানিয়ে নিয়ে এসে আমাদের সামনে চেয়ারে বসলেন। সেই ছোটোবেলা থেকে যাকে দেখতে চেয়েছি, কথা বলতে চেয়েছি, সেই আমেরিকাবাসী দাদু সামনে বসে আছেন, বিশ্বাস হচ্ছিল না। একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, কারণ সেই ছোটোবেলা থেকে ওনাকে দেখা, বিশেষ করে কথা বলার ইচ্ছা আজ পূরণ হচ্ছে। নাও কফি খাও। বলতেই অন্যমনস্কতা কেটে গেল। উনি কফিতে চুমুক দিলেন। আমি দেখলাম ওনার মুখমণ্ডল আর চোখ দুটো আনন্দে ভরে আছে। হয়তো উনিও চেয়েছিলেন এমনভাবেই কেউ একদিন জানতে আসুক কেন আমি ফিরে এসেছি, বা হয়তো অনেক জমানো স্মৃতিকথা আমাদের সাথে ভাগ করবেন, সেই আনন্দটাই ওনার মুখমণ্ডলে ফুটে উঠেছে। মন থেকে মুচকি হেসে উনি শুরু করলেন, বললেন, দেখো, প্রথমে আমি তোমাদের দুটো ভূতের গল্প বলবো, যেটা আমাদের পাকা বাড়ির ঘটনা। চাইলে তোমরা তোমাদের পত্রিকাতে দিতে পারো পাকা বাড়ির ভূত। স্মৃতির সাগরে ডুব দিয়ে উনি বলতে শুরু করলেন, আমি তখন গোহালডাঙ্গা স্কুলে 6-এ পড়ি। তখন অবশ্য গোহালডাঙ্গা স্কুল 6 পর্যন্তই ছিল। একদিন স্কুল থেকে খেলতে গিয়েছি, তখন আমাদের স্কুলের খেলা হতো হাসপাতালের কাছে আয়েরের ডাঙায়।
খেলতে খেলতে দেখলাম সামদেবের রাস্তা দিয়ে একজন লাল কাপড় পরে যাচ্ছে। কাছে গিয়ে দেখি ওনাকে আমি চিনি। মায়ের সাথে একবার এক কালী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে ওনার সাথে পরিচয় হয় এবং উনি ছিলেন একজন তান্ত্রিক। যেহেতু ওনাকে চিনতাম তাই ওনাকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানালাম। প্রথমে উনি আপত্তি করলেন, বললেন, না না, এখন যাব না, কারণ তোমার বাড়িতে বলা নেই। আমি বললাম, না চলুন, কোনো অসুবিধা নেই। উনি আসলেন এবং আসার পর দালানের ভিতরে ঢুকলেন এবং মাকে ডেকে আনতে বললেন। মা আসলেন এবং আমাদের আত্মীয়দের থাকার দুটি ঘর ছিল, তার মধ্যে যেটি ছোট সেই ঘরে ওনার থাকার ব্যবস্থা করা হলো এবং আমরা সবাই ওখানে জমিয়ে বসলাম গল্প শুনবো বলে। পরদিন সকালে উনি দালানের মধ্যে যেখানে আমাদের বাচ্চা হওয়ার জন্য একটা আঁতুড় ঘর ছিল সেখান পর্যন্ত উনি আসলেন এবং আমাদের বললেন, যাও তোমার মাকে ডেকে আনো। মা আসার পর উনি মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনাদের এই বাড়িতে কি কোনো মেয়ে আত্মহত্যা করেছে বা তার কোনো অস্বাভাবিক মৃত্যু হয়েছে? মা বললেন, কেন বলুন তো? উনি বললেন, হ্যাঁ, একজন 12-13 বছর বয়সের ফর্সা মেয়ে, মাথায় কোঁকড়ানো চুল, এমন কোনো মেয়ের? মা চিন্তা করে বললেন, হ্যাঁ হয়েছে। আমাদের দুটো শিব মন্দিরের পিছনের যে ঘরটি, ওই ঘরটি বিপিনবাবুদের ছিল, আর ওদের বাড়িতে একটি মেয়ে ছিল, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার নাম ছিল মাধুরী, তাকে মাধু বলে ডাকা হতো। তান্ত্রিক মহাশয় সব শুনে বললেন, দেখুন ও কিন্তু এখানেই আছে এবং আপনাদের অনেক ক্ষতি করতে পারে। এই বলেই উনি ওখানে দাঁড়িয়েই আমাদের বললেন, যাও তো, বলেই খিড়কি দরজার কাছে কোনো ফাটল আছে কিনা দেখে আসতে বললেন। আমরা গিয়ে দেখি, হ্যাঁ, একটি ফাটল আছে। তারপর উনি আমার মাকে কিছু জিনিস এনে দিতে বললেন এবং বললেন, ও যাতে কিছু ক্ষতি করতে না পারে তার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। মা ওই সব জিনিস নিয়ে এলেন এবং উনি তা মন্ত্রপুত করার পর ওই ফাটলের জায়গায় লাগিয়ে দিতে বললেন এবং তা লাগানো হলো। এরপর একদিন আমরা পিকনিক করব। আমি আছি, আমার নদা আছে, প্রবীর আছে ও আরও অনেকে আছে। তখন দালানের মধ্যে মাংস রান্না করতে দিত না, তাই আমরা বাইরে রান্না করতাম। দালানের বাইরে আমাদের রান্নাঘর ছিল, পাশে ছিল পেলুবাবুদের। ও আমার দিকে তাকিয়ে বললেন, আর তোমাদেরও রান্নাঘর ছিল। তোমাদের রান্নাঘরের বারান্দায় সেদিন আমাদের রান্না হবে, আমরা আয়োজন করছি। এমন সময় দেখি বিপিনবাবু আসছে, পাঞ্জাবি পরে, মাথায় ছাতা আর হাতে একটা মাছের খালুই ও অন্য হাতে লণ্ঠন। কমলদা বলল, কি বিপিনদা, কোথায় মাছ পেলে? বিপিনদা বলল, ওই যে নহবততলার বাড়ে মাছ ধরছিল, ওখান থেকে আনলাম, বলে উনি ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরে শুনতে পেলাম বিপিনদার চিৎকার, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে দিল, আমাকে ফেলে দিল, আমাকে মেরে দিল। আমরা ছুটে গিয়ে দেখি মেঝেতে লণ্ঠন, ছাতা, খালুই চারিদিকে ছড়ানো, আর বিপিনদাও পড়ে আছে। চোখ দুটো বড় বড়, ভয়ার্ত মুখ, আর অন্ধকার ঘরের কোণের দিকে আঙুল তুলে দেখিয়ে চিৎকার করছে, ওই যে মাধু, ওই যে মাধু আমাকে ঠেলে ফেলে দিল, ও আমাকে মেরে দেবে। আমরা সব দেখে তো ভয়ে ছুট। তারপর বড়দের ডেকে আনলাম, তারা এসে বিপিনদাকে তুলে চোখে মুখে জল টল দিয়ে সুস্থ করলো। তারও কিছুদিন পর আমরা তখন স্কুলে আছি, হঠাৎ শুনলাম যেটাকে এখন বিপিনবাবুর ডাঙা বলে, ওখানে বিপিনবাবু একটা দোতলা গোয়ালঘর তৈরি করেছিল। সেই গোয়ালঘরটি পুরো ভেঙে পড়েছে এবং তার মধ্যে চাপা পড়ে বিপিনবাবুও মারা গেছেন। দ্বিতীয় গল্পটাও আজ তোমাদের বলে দিই, বলে তিনি আবার বলতে শুরু করলেন, সেবার আমেরিকা থেকে এসেছি, শীতকাল, সাথে তোমাদের ঠাকুমা আর আমার মেয়ে পূর্বিতা ও ছেলে রঞ্জনও আছে। আমরা বকুলতলায় দাঁড়িয়ে ছবি তুলছি। বকুলতলায় আমাদের পরিবারের অনেক মহিলা গল্প করছে। আমাদের দালানের বাইরের বাম দিকে একটি ঘর ছিল। যেসব সাধুরা অহল্যাবাই রাস্তা দিয়ে পুরী বা অন্য কোথাও যেত, তারা এখানে আসলে ওই ঘরটিতে তাদের থাকার ব্যবস্থা করা হতো। বড়ারির সতীশ সরকার আমাদের হিসাবপত্র দেখতেন এবং গোবর্ধন রায় ছিলেন ভাঁড়ারি। তারা ওই সব সাধুদের থাকার ব্যবস্থা করতেন আর আটা ও সবজি দিতেন ভাড়ার থেকে।
ওনাদের খাওয়ার জন্য। আমরা বকুলতলায় দাঁড়িয়ে ছবি তুলছি, আমার স্ত্রী অন্য সব মহিলাদের সাথে কথা বলছে। এমন সময় আমার ছেলে পিছন দিকে হাঁটতে শুরু করলো। আমার মেয়ে পূর্বিতা ওকে বলল, তুই কি করছিস? তখন ও ওই ঘরটির দিকে আঙুল তুলে চিৎকার করে উঠল, লুক অ্যাট দ্যাট, ওই দিকে দেখো, ওটা দেয়ালের মধ্য দিয়ে চলে যাচ্ছে, দেয়ালের মধ্য দিয়ে চলে যাচ্ছে। আমরা বললাম, কি চলে যাচ্ছে? ও বললে, একটা অদ্ভুত প্রাণী দেয়ালের মধ্যে দিয়ে ঢুকে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, কেমন দেখতে? ও ছবি এঁকে দেখালো, হাত আছে, পা আছে, আর মুখটা কেমন ঘোড়ার মতন। ওটা কী ছিল জানি না। আজও 40 বছর পরও তাকে জিজ্ঞাসা করলে সে একই রকম ছবি এঁকে দেখায়। আমরা দুজন এতক্ষণ মুগ্ধ হয়ে গল্প শুনছিলাম, আর আমি লক্ষ্য করছিলাম ওনার চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠছে। হয়তো পুরনো দিনের কথা মনে করে উনি ফিরে গেছেন ওনার সেই ছোটবেলার সময়ে। গল্প শেষ করেই উনি স্মিত হেসে বললেন, বলো, এবার তোমরা কি জানতে এসেছো? আমরা তো কয়েক মুহূর্ত কথাই বলতে পারিনি, ভাবছি কি বলবো। তারপরেই মনে হলো আমাদের এখানে আসার উদ্দেশ্য। আমরা এসেছি ছোটবেলায় শোনা সেই কথা, যে ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করলে কচিবাবুর মতো আমেরিকা যেতে পারবে। হ্যাঁ, সেই কচিবাবু হলেন ডক্টর বিবেক রায়। কচি ওনার ডাকনাম। আর সেই ডক্টর বিবেক রায়ের কাছে আমরা জানতে এসেছি মার্কিন নাগরিকত্ব সসম্মানে মার্কিন মূলকে গবেষণা অধ্যাপনা করার পর কেন উনি ওনার জন্মস্থানে ফিরে এলেন পাকাপাকিভাবে, কিসের টানে। কথা বলতে বলতে বেরিয়ে আসলো ওনার জন্মস্থানে ফিরে আসার ইতিবৃত্ত। আমাদের অবাক করে দিয়ে উনি যেটা বললেন সেটা শুধু আমাদের নয়, জানলে সবাই অবাক হবেন, যে উনি শুধু ফিরেই আসেননি, মার্কিন মুলুকের অভিজাত এলাকায় বাড়ি, কলিকাতার অভিজাত এলাকায় ফ্ল্যাট, ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বাড়ি, সব কিছু বিক্রি করে এসেছেন। মানে আর ফিরে যাওয়ার কোনো ভাবনা ও ব্যবস্থা না রেখেই। আপনারা বুঝতে পারছেন কতটা দৃঢ় সিদ্ধান্ত। আর ওই সব বাড়ি ও ফ্ল্যাট বিক্রির অর্থের একটা বড় অংশই উনি ওনার আশ্রমে দান করেছেন। এতক্ষণ শুনলাম উনি কিভাবে ফিরে এসেছেন, কিন্তু কেন এসেছেন শোনা হয়নি। কথা বলতে বলতে আবার কফি খাবো কিনা জিজ্ঞাসা করলেন। আমি বললাম, না, আমি আর কফি খাবো না দাদু। আবার 2 কাপ কফি বানিয়ে আনলেন কৃষ্ণেন্দু ও নিজের জন্য। কফির কাপ দুটি টেবিলে নামিয়ে রাখতে রাখতে বললেন, আমি ফিরে এসেছি তার একটা কারণ, আমি ছোটবেলায় এই গোয়ালডাঙ্গাতে যে হ্যাপি লাইফ কাটিয়েছি সেটা আর পৃথিবীর কোথাও পাইনি। এটা কেমন জানো তো, এটা তোমাদের বলে বোঝানো যাবে না, তোমাদের উপলব্ধি করতে হবে। বিভূতিভূষণের অপু যেমন যেখানেই থাক তার মনে সবসময় থাকতো তার প্রিয় গ্রাম, আমারও তেমন। আর এটাকে আমি বলি অপু মাইন্ড। আর আমার ফিরে আসাটা এই অপু মাইন্ডের জন্য। কথা শেষ করে কফির কাপে চুমুক দিলেন। আমি প্রশ্ন করলাম, দাদু, আপনি ছোটবেলায় এই গোয়ালডাঙ্গাতে জন্মেছেন ও বড় হয়েছেন, এই গ্রামের প্রতি আপনার টান থাকা স্বাভাবিক। এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর অনেকে সেই টান থেকে আবার ফিরে আসতে চায়, কিন্তু অনেক ক্ষেত্রে পারিবারিক অসুবিধায় আসতে পারে না। মানে আমি বলতে চাইছি, আপনি যে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সিদ্ধান্ত নিতে ঠাকুমা আপনাকে কতটা সাহায্য করেছে। দাদু শান্ত গলায় বললেন, আমার ছেলে মেয়েরা বলল, তোমরা যদি ওখানে গিয়ে ভালো থাকো তাহলে যাও। আর পূর্ণিমা না চাইলে তো আমি আসতেই পারতাম না। না, কোনো দিন কোনো আপত্তি করেনি। পূর্ণিমা বরঞ্চ মজা করে মাঝে মাঝে বলতো, বিবেক, তুমি আমাকে সারা পৃথিবী ঘুরিয়ে শেষে গোয়ালডাঙ্গাতে নিয়ে আসলে। আর আমি বলতাম, দেখো, ভালোই হবে। কিন্তু ও তো চলেই গেল। পূর্ণিমার কোনোদিন কোনো আপত্তি ছিল না। ওই তো সব বাড়ি ও ফ্ল্যাট বিক্রি করার ব্যবস্থা করেছিল। ও না চাইলে আমি আসতে পারতাম না। আমাদের সকলের ছোটবেলার কথা বলা শুরু করলে যেমন শেষ হতে চায় না, তেমন দাদুরও কথা শেষ হচ্ছিল না। আর তার মাঝে মাঝে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।
যেমন উনি ক্লাস 6 পর্যন্ত গোয়ালডাঙ্গা স্কুলে পড়েছেন, তারপর ইড়িপালা, তারপর মহিষাদল, সেখান থেকে বেলুড় থেকে স্কটিশে বিএসসি, তারপর ভেটেনারি করেন বেলগাছিয়ায়, তারপর কোচবিহারে ভেটেনারি সার্জেন্টের কর্মজীবন, 2 বছর পর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমভিএসসি, তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, এরপর আমেরিকাতে গিয়ে পিএইচডি ও অধ্যাপনা, তারপর হয়েছেন এমিরেটাস অধ্যাপক ইউনিভার্সিটি অফ উইমিং। অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন গবেষণাধর্মী বই লিখেছেন। দাদুর উল্লেখযোগ্য একটি বই ফান্ডামেন্টাল ফুড মাইক্রোবায়োলজি, যে সমস্ত বই থেকে আজও দেশ বিদেশের গবেষকরা উপকৃত হচ্ছেন এবং তাঁরা আজও দাদুর সাথে যোগাযোগ করেন। কিছুদিন আগেও অনেক বিশ্ববিদ্যালয়ে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দাদুর সাথে কথা বলছিলাম ঠাকুমার পিএইচডি করা নিয়ে, আর সেই কথা বলার মাঝে কৃষ্ণেন্দু দাদুকে জিজ্ঞাসা করেছিল, দাদু আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল? দাদু প্রথমে বললেন হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ, তারপরে মিষ্টি করে হেসে বললেন অ্যারেঞ্জ নয় ফোর্স ম্যারেজ। আমরা সবাই একসাথে হেসে উঠলাম। মনে মনে বুঝলাম আজও উনি অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর। কথা বলতে বলতে দুপুর গড়িয়ে গেল, কিন্তু অনেক কথা দাদুর বাকি থেকে গেল। তাই উনি আমাদের আর একদিন আসার কথা বললেন, বিশেষভাবে ওনার মায়ের কথা আমাদের বলবেন বলে। আবার একদিন আসবো বলে আমরা উঠলাম। আপনাদের জানিয়ে রাখি, দাদুকে নিয়ে পরবর্তী লেখায় ওনার মায়ের কথা আর আমাদের ঠাকুমার কথা আর দাদুর আরও কথা নিয়ে ফিরে আসব। দাদুর আর একটা কথা না বললেই নয়। 2-3 বছর আগে আমরা একটা তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করেছিলাম। বিষয় ছিল আমার গ্রাম আমার প্রাণ। সেই অনুষ্ঠানে দাদু যে বক্তব্য রেখেছিলেন তাতে তিনি বলেছিলেন, আবার যদি আমাকে জন্মাতে হয় তাহলে আবার আমি এই গোয়ালডাঙ্গাতেই জন্ম নেব। আজ উপলব্ধি করছি সেই দিনের বলা সেই কথাটা শুধু কথার কথা ছিল না। অঙ্ক কষে অনেক কিছু টানের মান আমরা বের করতে পারি, কিন্তু মনের ভিতর জন্মভূমির প্রতি কারো টান কতটা হতে পারে তা পারি না, কিন্তু উপলব্ধি তো করতে পারি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প পাঠের আসর শেষ করার আগে আমাদের প্রিয় দাদু ডক্টর বিবেক রায় এবং ঠাকুমা স্বর্গীয়া পূর্ণিমা রায়ের প্রতি সটানে শ্রদ্ধার্ঘ। নিজেদের জীবনের প্রায় 7 দশককে করেছিলেন মাটি। জীবনের উপার্জিত অর্থ, সম্পদ ও জ্ঞানকে করেছিলেন জল। নিজেদের ভক্তি ও বিশ্বাসকে করেছিলেন সূর্যালোক। জীবনের লক্ষ্যকে করেছিলেন বায়ু। তারপর মনের ইচ্ছাকে বীজ করে রোপণ করেছিলেন সেই মাটিতে। একদিন সেই বীজ থেকে জন্ম নিল ছোট্ট চারাগাছ। চারাগাছ জন্মানোর সাথে সাথে শুরু হলো এক সাধনা। লক্ষ্য ছিল গাছটি যেন ঠাকুরের নামে স্বামীজির বাগানে স্থান পায়। এই সাধনার পথে সাথে ছিল কন্যা ও পরিবার। এরই মধ্যে সবচেয়ে প্রিয় সাথী স্ত্রী ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন। কষ্ট পেয়েছেন, কিন্তু লক্ষ্য থেকে সরে আসেননি। এবার যেন দুজনের সাধনা একাই করে চললেন। সাফল্য আসলো 25 বছর পর। চারাগাছটি স্থান পেল স্বামীজির বাগানে। ডক্টর বিবেক রায় ও স্বর্গীয় পূর্ণিমা রায় প্রতিষ্ঠিত গোয়ালডাঙ্গা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সেবা কেন্দ্র এখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের গোয়ালডাঙ্গা শাখা। সেই ছোট্ট চারাগাছটি এখন ঠাকুর, মা, স্বামীজি ও মহারাজদের মাটি, জল, আলো ও বাতাস পেয়ে একদিন মহিরু হয়ে উঠবে। ঠাকুর, মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম।